আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সবেমাত্র যে পাস করার চিন্তা ভাবনা, তাদের জন্য এই রিয়ারেন্সটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে অ্যাট লিস্ট তুমি যদি 7 মার্ক যদি ক্যারি করতে পারো, তাও কিন্তু তোমার জন্য কিন্তু পাস উঠানো কিন্তু একদম সহজ হয়ে যাবে। ওকে, সো একটু যদি টেকনিক যদি ফলো করো তোমরা, তাহলে কিন্তু এটা কিন্তু খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে। দেখো, রিয়ারেন্স আনসার করতে হলে তোমাকে আগে কোন বিষয়গুলো আগে মনে রাখতে হবে। দেখো, যদি কোনো ব্যক্তি দিয়ে আসে, দেখো রিয়ারেন্স কিন্তু দুই ধরনের হয়ে থাকে। ম্যাক্সিমাম সময় প্রায় 80% সময়ই পরীক্ষায় দুই ধরনের রিয়ারেন্স দিয়ে থাকে। একটা হলো ব্যক্তি কেন্দ্রিক আর একটা হলো বস্তু কেন্দ্রিক। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে। তো যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তাহলে তুমি কিভাবে লিখবে, আর যদি বস্তু কেন্দ্রিক হয় তাহলে তুমি কিভাবে লিখবে, সেই টেকনিকগুলোই কিন্তু আজকে শেয়ার করব আমি তোমাদের সাথে। সো ভিডিওটার শেষ অবধি পর্যন্ত দেখো। এই ভিডিও দেখার পর আর তোমাদের রিয়ারেন্স নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমরা একদম পড়ালেখা ছাড়াই, তুমি কোনো কিছুই জানো না, যদি এই টেকনিকটা যদি জানো, তাহলে তুমি খুব সহজেই রিয়ারেন্সটা আনসার করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা দেখি যে রিয়ারেন্স কয় ধরনের হয়। আমরা আগেই বলেছি যে রিয়ারেন্স দুই ধরনের হয়, ম্যাক্সিমাম সময় দুই ধরনের হয়। একটা হলো তোমার কি ব্যক্তিবাচক, আর একটা হলো বস্তুবাচক, রাইট? এই দুই ধরনের রিয়ারেন্স বেশি পাওয়া যায়। সচরাচর বোর্ডে যতগুলো রিয়ারেন্স আসে, তুমি একটু অ্যানালাইসিস করে দেখো যে এই দুইয়ের ভিতরেই তুমি সবকিছু কমন পাবে। ওকে, তাহলে আমরা কিন্তু জানলাম যে দুই ধরনের রিয়ারেন্স হয়, একটা হলো ব্যক্তি আর একটা হলো বস্তু। যদি ব্যক্তিবাচক হয়, এবার তুমি টেকনিকটা শেখো। যদি ব্যক্তিবাচক রিয়ারেন্সটা আসে, তাহলে তুমি কি করবে? প্রথমে এট ফার্স্ট তুমি যেটা খুঁজবে, ওই ব্যক্তিটা আসলে কতটা ফেমাস। এটা তুমি কি করবে? থিঙ্ক করবে যে ওই ব্যক্তিটা যদি ফেমাস একজন ব্যক্তি হয়, একজন যদি কি বলে যে একবারে পরিচিত, সবার কাছে পরিচিত একজন ব্যক্তি হয়, তাহলে দেখবে যে ওখানে দেখবে ওই ব্যক্তির কিছু অবদান, কন্ট্রিবিউট, ঠিক আছে, ওনার যে সেক্টরেই কাজ করেছে বা যে সেক্টরে অবদান রেখেছে, তার কিছু কিন্তু এখানে কি দিয়ে দেয়? হিন্টস দিয়ে দেয়। ওকে, তাহলে তুমি কি করবে? যখন কোনো ব্যক্তি, ফেমাস কোনো ব্যক্তি নিয়ে যখন আসবে, তখন তুমি আগে খুঁজবে যে ওই ব্যক্তির কৃতকর্ম, অর্থাৎ ওই ব্যক্তি কতটুকু কন্ট্রিবিউট করেছে দেশের জন্য, বা ওই কাজের জন্য আমাদের দেশ কতটুকু উপকৃত হয়েছে, বা ওর জন্য ওই ওই ব্যক্তি এবং তার কাজের জন্য আমরা কতটুকু তাকে মনে রাখবো, সেই সম্পর্কে কিছু হিন্টস দেওয়া থাকবে। মাস্ট বি সেটা দেওয়া থাকবে। তোমরা কি করবে? তোমাদের কাজ হলো সেই হিন্টস গুলো তোমাদের কালেক্ট করা। ওকে, সেটা কালেক্ট করবে, তারপরে কি করবে দেখো, তারপরে তুমি লিখবে হলো কি জন্ম তারিখটা। ওকে, জন্ম তারিখ লিখবে, তারপরে তুমি তার কি আস্তে আস্তে একটা মানুষ যখন ছোট থেকে বড় হয়, ঠিক আছে, জন্মের পর ছোট থেকে বড় হয়, এখানে তুমি কি লিখলে? ডেট অফ বার্থ লিখলে, রাইট? তারপরে তুমি কি তার এডুকেশনাল লাইফ লিখলে, এখানে তার এডুকেশনাল লাইফ থাকলো। ওকে, তারপরে কি লিখবে তুমি? তারপরে লিখবে হলো তার কর্মজীবন, রাইট? ক্যারিয়ার, এখানে তুমি ক্যারিয়ারটা লিখলে। তাহলে দেখো, ক্যারিয়ার, কর্মজীবন এবং তার কি হয়ে গেল? আস্তে আস্তে সে কিন্তু উপরের দিকে আসছে, রাইট? এবার দেখো তার অবদান, সে যে কাজকর্ম করেছে সেই অবদান সে কতটুকু রাখছে আমাদের দেশ এবং জাতির জন্য, সেটাও কিন্তু তুমি এখানে কি করবে? ফাইন্ড আউট করবে, রাইট? এবার তার কি কন্ট্রিবিউট, আমরা যদি সি দিয়ে ধরি, আমরা কন্ট্রিবিউট, রাইট? অর্থাৎ সে কতটুকু অবদান রেখেছে আমরা সেটা খেয়াল করব। তাহলে দেখো এখানে আমরা কয়টা জিনিস খেয়াল করলাম। প্রথমে আমরা দেখলাম হলো ডেট অফ বার্থ, অর্থাৎ তার জন্ম, তারপর তার স্টুডেন্ট লাইফ, তারপর তার কি ক্যারিয়ার, তারপর সে দেশের জন্য কতটুকু কন্ট্রিবিউট করেছে সেটা। তাহলে দেখো কয়টা স্টেপ? 1 2 3 4টে স্টেপ, রাইট? এবার আসো যে তার 4টে স্টেপের পর এবার তার 5 নাম্বার স্টেপে যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে, কোনো ইন্টারন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড বা দেশীয় কোনো অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকে, তাহলে সেখানে সেই অ্যাওয়ার্ড খুঁজবে। ওকে, তারপরে কি আসবে? তারপরে সর্বশেষ তার কি ডেট অফ কি তোমার হচ্ছিল মৃত্যু তারিখটা, অর্থাৎ যে তিনি যখন মৃত্যুবরণ করেছে তার সেই বিষয়টা সেখানে আসবে। তাহলে দেখো কয়টা বিষয়? 1 2 3 4 5 6, অর্থাৎ 6 থেকে 7টা জিনিস তুমি যদি ফোকাস করো, তাহলে কিন্তু খুব সহজেই রিয়ারেন্স তুমি কি করতে পারবে?
একদম ইজি ভাবে আনসার করে আসতে পারবে। সো এখানে কিন্তু তোমার কোনো কিছু পড়া লাগছে না, কিছুই তোমাকে মুখস্থ করাচ্ছি না আমি। আমি জাস্ট শুধু কয়েকটা ট্রিক্স তোমাদেরকে দিচ্ছি যে রিয়ারেন্সটা তুমি কিভাবে খুব সুন্দর করে সাজিয়ে লিখবে। প্রথমত তুমি কি খেয়াল করবে, প্রথমত হলো তার হলো ওভারঅল যে সে যে একটা ফেমাস লোক, ঠিক আছে, তার সেই ফেমাস সম্পর্কে, সেই ব্যক্তি সম্পর্কে কোনো না কোনো হিন্টস দেওয়া থাকবে। সেই হিন্টসটাকে তুমি আগে সেট করবে, তারপর তুমি তার জন্ম তারিখ থেকে শুরু করবে, তার স্টুডেন্ট লাইফ, তার ক্যারিয়ার লাইফ, তারপর তার কি অ্যাওয়ার্ড যদি থাকে, তারপর এবং দেশের জন্য সে যদি কোনো কন্ট্রিবিউট করে থাকে, অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেগুলো সম্পর্কে, এবং সর্বশেষ তার মৃত্যু ডেট দিয়ে এটা শেষ করবে। এই হলো তোমার হলো ব্যক্তিবাচক, রাইট। এবার আসো বস্তুবাচক। বস্তুবাচক যদি আসে তাহলে এখানেও তুমি ওই প্রথম যে ফর্মুলা সেটা তুমি ফলো করবে, যে এটা আসলে এই বস্তুটা আমাদের সোসাইটির জন্য বা আমাদের দেশের জন্য বা আমাদের জাতির জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এ সম্পর্কে একটা হিন্টস অবশ্যই অবশ্যই রিয়ারেন্সে থাকবে, সেটা তুমি লিখবে। এবং তারপর পর্যায়ক্রমে এটা আমাদের সমাজে, দেশ এবং জাতির জন্য কিভাবে উপকার করছে, বা এ থেকে আমরা কি পাচ্ছি, বা কতটুকু আমরা কি এ থেকে বেনিফিটেড হচ্ছি, বা এ থেকে কতটা আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি আর কতটা ডিসঅ্যাডভান্টেজ পেয়েছি, এটা তোমাকে খেয়াল করতে হবে। তারপরে তুমি ধাপে ধাপে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দিয়ে তুমি এটা শেষ করবে। ওকে, তাহলে ব্যক্তিবাচক রিয়ারেন্স আর হলো তোমার বস্তুবাচক রিয়ারেন্স কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এখন বুঝতে পারলে। এবার আসো যে আমরা যদি ফার্স্ট অফ অল যদি এই যে ফরম্যাটটা যদি ফলো করি, অর্থাৎ প্রথমে আমরা দেখব যে তার ওভারঅল ফেমাস ইমেজের উপর যে আর্টিকেল গুলো আছে, আমরা সেই আর্টিকেল গুলো আগে নেব। দেখো আমরা এই যে এখান থেকে আজকে আমরা প্র্যাকটিস করব, তাহলে চলো আমরা পুরোপুরি প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিস করলে দেখবে যে আরো তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হবে। এখানে দেখো কি বলছে, এক নম্বরে কি বলছে, ফর দিস হি ওয়াজ awarded gold medal in all India, রাইট। যার জন্য সে কি পেয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল, গোল্ড মেডেল পেয়েছিল, কার জন্য, ইন অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া থেকে তিনি কি পেয়েছিল, একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, রাইট। এখন দেখো আমরা সেটাই যাব না, আমরা প্রথমে কি বলেছিলাম যে তার তার সেই ব্যক্তির উপর একটা হিন্টস থাকবে, অর্থাৎ ফেমাস ব্যক্তির উপর একটা যে হিন্টস থাকবে সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। দেখো এই যে 6 নাম্বারটা একটু খেয়াল করো, 6 নাম্বারে কি বলেছে, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পারসন হু কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি ওর দ্য people, এখানে কি বলছে, দ্য গ্রেট পারসন, আর সেই মহৎ ব্যক্তি, ইজ আ পারসন, সেই মহৎ ব্যক্তি, হু কন্ট্রিবিউট, যে কন্ট্রিবিউট করে বা অবদান রাখে, ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য, অর দা পিপল, অথবা জনগণের জন্য। দেখছো এটা কি, তার একটা কি ফেমাস একটা না সিম্বল না, সেই ব্যক্তির ক্যারেক্টারের উপর ফেমাস একটা সিম্বল, সেটাই আমরা আগে এখানে কি করলাম, সেট করলাম। ওকে, তারপর দেখো তারপরে আমরা কোনটা দেব, রাইট। এবার আমরা দেব হলো এই যে 2 নাম্বারটা। দেখো এই জয়নাল আবদিন was such a personality who enriched our culture। দেখো জয়নাল আবদিন was such a পার্সোনালিটি, জয়নাল আবদিনের ব্যক্তিত্ব, ঠিক আছে, তিনি নিজে একজন ব্যক্তিত্ব সম্পন্ন, আর হু এনরিচড মানে কি জানো, বৃদ্ধি করা, সমৃদ্ধি করা, আওয়ার কালচার, আমাদের কালচার যে কি করেছে, সমৃদ্ধ করেছে, রাইট। তাহলে দেখো আমাদের 2 নাম্বারটা চলে গেল, রাইট। এবার দেখো আমরা এর পরে কোন সেন্টেন্সটা আমরা কি করব, সেট করব। দেখো এই যে 10 এ চলে আসো, হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। এবার দেখো তার কি বিশেষ্য সম্পর্কে কি করছে না, অর্থাৎ তিনি কি ভালো না খারাপ, বা তার কোনো ক্রেডিট আছে কিনা, বা তার কোনো আছে কিনা, অ্যাক্টিভিটি আছে কিনা, সেটাই কিন্তু এখানে খেয়াল করছে। 3 নম্বরে দেখো, হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু owned name and fame for himself and his country। দেখো he was a great artist, সে ছিল খুবই গ্রেট একটা আর্টিস্ট, who owned, যে নিজের নাম, এবং fame or himself and his country, সে শুধু নিজের নামকেও কি করেছিল, উজ্জ্বল করেছিল, এবং তার দেশের নামকেও কি করেছিল, উজ্জ্বল করেছিল, রাইট। এবার দেখো তারপরে আমরা কোনটা সেট করতে পারি, তারপরে দেখো প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে তারপরে আমরা কি এই যে 5 নাম্বারটা সেট করব। কি 5 নাম্বারে আছে, দেখো এখন আমরা কিন্তু তার তিনটা কি করছি, এই যে তার বিশেষণ তিনটা কিন্তু আমরা আগেই সেট করে দিয়েছি, রাইট। দেখো এই যে বিশেষণ তিনটা কিন্তু আমরা আগেই সেট করে দিয়েছি। এখন আমরা আসবো কি, ওই যে
ফরম্যাট অনুযায়ী এখন আমরা ডেট অফ বার্থে চলে আসবো। এই যে 5 নম্বরে তার ডেট অফ বার্থ দেওয়া আছে, দেখো এই যে জয়নাল আবদিন ওয়াজ born at a village in কিশোরগঞ্জ in 1914। ওকে, 1914 সালে তিনি কিশোরগঞ্জের একটা গ্রামে কি করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, রাইট। তাহলে দেখো এবার আমরা জন্ম আমরা নিলাম, এরপরে কি তার ক্যারিয়ার গুলো আসবে, অর্থাৎ তার স্টুডেন্ট লাইফ সম্পর্কে কিছু আসবে, সেটাই দেখো এই যে এইটে আছে, এটা দেখো এই যে দেখো যেহেতু তার জন্ম হয়েছে, এবার কি তার বাবা মার নামটা যদি থাকে তাহলে সেটা চলে আসবে। হিজ ফাদার তাজউদ্দিন ওয়াজ আ পুলিশ অফিসার, আর তার পিতা তাজউদ্দিন ছিল একজন পুলিশ অফিসার। এবার দেখো যে তার মাদার এখানে আছে কিনা, যদি থাকে তাহলে মাদার দিবে, আর যদি না থাকে তাহলে ডাজন্ট ম্যাটার। ওকে, এরপরে দেখো কি আসে, এরপরে আসছে হলো তার হলো 3 নাম্বারটা দেখো, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। ওকে, দ্য আর্টিস্ট ডিড নট, আর আর্টিস্ট কি ছিল না, তার কাছে হার্ড ছিল রুল অফ আর্টিস্ট, তার কাছে কি, দ্য আর্টিস্ট ডিড নট লাইক, সে কি করতো না, আর্টিস্ট করা পছন্দ করতো না, হার্ড রুলস অফ স্কুল, এই কি রুলস, স্কুলের রুলস অনুযায়ী, রাইট। তারপরে দেখো তারপরে কি আছে দেখো, তারপরে এটা একটু খেয়াল করো, এই যে তোমার 9 নাম্বারটা, সো তাই সে কি করে, এট দ্য এজ অফ 15, অর্থাৎ যখন তার বয়স 15 হয়, he went to কলকাতা and was admitted in a government art college, আর তখন সে কি করে, তার বয়স যখন 15 বছর হয় তখন সে কলকাতা আর্ট কলেজে অ্যাডমিটেড হয়ে যায়। ওকে, তারপরে দেখো তারপরে কি আসতে পারে দেখো তো, এই যে তোমার এই যে ই নাম্বারটা 7 নাম্বারটা দেখো, হি ড্রিউ দ্য পিকচার অফ দ্য কি ফ্যামিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড, অর্থাৎ সে কি করে, হি ড্রিউ দ্য পিকচার অঙ্কন করে ফ্যামিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, অ্যান্ড গট হিউজ রিপুটেশন, আর এটা 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 যখন সে আঁকে তখন তার অনেক রিপুটেশন বৃদ্ধি পায়। ওকে, সবাই তাকে হিউজ পরিমাণ রিপুটেশন করে বা রেসপন্স করে বা তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ওকে, তারপরে দেখো তারপরে আমরা এই যে 1 নম্বরে চলে যাব, যখন তার খ্যাতি ছড়িয়ে পড়লো, একটু সেন্স খাটাও, যখন সে ফেমাস হয়ে গেল, অবশ্যই তখন সে কি পাবে, একটা রিওয়ার্ড পাবে, রাইট। এটাই তো স্বাভাবিক, তাই না, তুমি একটা ভালো কাজ করেছো তার একটা রিওয়ার্ড পাবে, তুমি একটা খারাপ কাজ করেছো তার একটা রিওয়ার্ড পাবে, রাইট। তেমনি সে এখন কি, সে এখন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা কি ফ্রেম আঁকে, যা পিকচার আঁকে, সেই পিকচারের কারণে সে কিন্তু পুরো ওয়ার্ল্ডে তার নামটা কি হয়ে যায়, ফেমাস হয়ে যায় বা ছড়িয়ে যায়। তখন কি পাবে, তখন অ্যাজ ইউজুয়াল অবভিয়াসলি একটা ভালো কাজের জন্য সে একটা রিওয়ার্ড পাবে, যার কারণে এই যে 1 নাম্বারটা দেখো, ফর দিস, যার জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া, আর তাই সে কি পায়, ইন্ডিয়াতে অল ইন্ডিয়া থেকে সে একটা কি পায়, একটা মেডেল পায়, রাইট, অ্যাওয়ার্ড পায়। এরপরে দেখো সর্বশেষ আমরা যেটা নেব সেটা হলো তার হলো ওই যে বলেছিলাম না যে মৃত্যু সনটা আমরা নেব, তার কিছু কি হয়ে গেল, তার কেরিয়ার হয়ে গেল, তারপর সে কোথায় তার বাবা মার ইটাও আসলো, তারপর তার কেরিয়ার ভালো করলো, তারপরে কি কেরিয়ার পর তার সে একটা অ্যাওয়ার্ডও পেলো, এখন তার কি যাবার পালা, তাই না। হি ডায়েড ওয়ান কি 28 মে 1976 ইন ঢাকা, আর 1976 সালের 28শে মে সে ঢাকায় কি করে মৃত্যুবরণ করে। ওকে, তাহলে দেখো ব্যক্তিবাচক রিয়ারেন্স যদি আসে তুমি কিন্তু এভাবে সুন্দর করে একটু চিন্তা করবে, এখানে তোমার মুখস্থর কোনো কিছু নেই, সেন্সটা তোমার খাটাবে। ওকে, যেই সময় তুমি পরীক্ষা দিবে সেই সময় তুমি যদি সেন্সটা যদি ভালোভাবে যদি কাজে লাগাইতে পারো তাহলে রিয়ারেন্স খুব সহজেই তুমি কি করতে পারবে, এই যে 10 এর ভিতর থেকে তুমি 8-9 মার্ক একদম ইজি ভাবে তুমি কভারেজ দিতে পারবে ইনশাআল্লাহ। যদি তোমরা এই টেকনিকগুলো ফলো করো তাহলে খুব সহজেই তোমরা কি করতে পারবে, 8-9 মার্ক তোমরা ক্যারি করতে পারবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।